ঢাকার 2 সিটির দিকে এনসিপির বিশেষ নজর, প্রস্তুত মেয়র পদে প্রার্থী তালিকা। উত্তরে দেখা যেতে পারে আদিবকে, দক্ষিণ থেকে লড়বেন আসিফ মাহমুদ। আওয়ামী লীগ আমলের মামলা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, রাজনৈতিক হয়রানিমূলক 1006টি মামলা প্রত্যাহারের অনুমোদন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা। সংসদের প্রথম অধিবেশনে হতে পারে স্পিকার নির্বাচন, আলোচনায় বিএনপির সিনিয়র 3 নেতার নাম, এগিয়ে ডাক্তার আব্দুল মঈন খান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার গুঞ্জন, আলোচনায় অ্যাডভোকেট আমিনুল ইসলামের নাম। সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল, ডিজেফআই প্রধান হচ্ছেন কায়সার রশিদ চৌধুরী, চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। ঢাকার 2 সিটি কর্পোরেশনের ডামাডোলের শুরুতেই প্রাথমিক মেয়র প্রার্থী ঠিক করেছে জাতীয় নাগরিক পার্টি। দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এনসিপির নেতারা জানান, ডিএনসিসির মেয়র প্রার্থী হিসেবে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে প্রাথমিকভাবে বাছাই করেছে। আদিব সদ্যসমাপ্ত সংসদ নির্বাচনে 11 দলীয় জোট থেকে ঢাকা 18 আসনের প্রার্থী ছিলেন। বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হলেও 1,11,297 ভোট পান তিনি। অন্যদিকে 24 জুলাই গণঅভ্যুত্থানের সমসারির যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়র প্রার্থী করতে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। আসিফ মাহমুদ 24 অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। সংসদ নির্বাচনের প্রাক্কালে উপদেষ্টা পদ ছাড়েন। নির্বাচনকালীন এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া ঢাকা 8 আসন থেকে সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির নাম আলোচনায় রয়েছে। এনসিপির একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, রমজানের পর সিটি কর্পোরেশন নির্বাচন হবে, তা ধরে নিয়ে নিজেদের প্রার্থীতা ঠিক করছে এনসিপি। এই নির্বাচনেও জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সঙ্গে সমঝোতা করে অংশ নেবেন তারা। সেই আলোকে প্রার্থীতা ঠিক করছেন। কাউন্সিলর প্রার্থী ঠিক করে সেই তালিকা নিয়ে জামায়াতের সঙ্গে সমঝোতার বৈঠকে বসবে দলটি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত 17 ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। এছাড়া উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট 10 জনকে। এখন স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ কে হচ্ছেন তা নিয়ে চলছে জোর আলোচনা। স্পিকার পদের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। ক্লিন ইমেজের নেতা হিসেবে তাকে স্পিকার নির্বাচিত করার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে। নরসিংদী 2 আসন থেকে তিনি মোট 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরপর আলোচনায় রয়েছে দলটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন এবার বরিশাল 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া আলোচনায় রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের নামও। জানা গেছে এই 3 জনের মধ্য থেকে একজনকে স্পিকার নির্বাচিত করার সম্ভাবনাই বেশি। এদিকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, ভোলা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকনের নাম। মন্ত্রী হওয়ার আলোচনায়ও তারা এগিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রিসভায় তাদের জায়গা দেওয়া হয়নি। ডেপুটি স্পিকার পদ প্রাপ্তি নিয়েও রয়েছে অনিশ্চয়তা, তবে দৌড়ে এগিয়ে থাকবেন তারা। এছাড়া সংসদের সরকার দলীয় চিফ হুইপ পদে নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক ও নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর নাম শোনা যাচ্ছে। বিএনপি সূত্র বলছে, দলের ভেতরে ও বাইরে আলোচনায় স্পিকার পদে ডক্টর আব্দুল মঈন খানের নাম বেশি গুরুত্ব পাচ্ছে। কারণ বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যকে মন্ত্রিসভার পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলেও ডক্টর খান এখনও সরকারের বাইরে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি 5মবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে প্রবীণ এ নেতাকে কোথায় অন্তর্ভুক্ত করা হয় তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। প্রত্যয় দাস,
যুগান্তর নিউজ। বাংলাদেশের নতুন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন প্রধান প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে এই পদে অ্যাডভোকেট আমিনুল ইসলামের নাম বিবেচনায় রয়েছে বলে গুঞ্জন রয়েছে। অ্যাডভোকেট আমিনুল ইসলাম এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলায় আইনজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই মামলায় দণ্ডিত হয়ে তিনি কারাবরণও করেছিলেন। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে তাজুল ইসলামকে ইতিমধ্যে অনানুষ্ঠানিকভাবে তাকে প্রতিস্থাপনের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছে। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তাজুল ইসলাম মন্তব্য করতে অস্বীকৃতি জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বর্তমানে জুলাই 2024-এর গণ আন্দোলনের সময় বিক্ষোভকারী ও পথচারীদের হত্যা ও আহত করার অভিযোগে আওয়ামী লীগের রাজনৈতিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার কার্যক্রম পরিচালনা করছে। ওই আন্দোলনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতন ঘটে। এছাড়া 2009 থেকে 2024 সাল পর্যন্ত সময়ে সংগঠিত গুমের ঘটনা সংক্রান্ত মামলাও ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। এ পর্যন্ত 3টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। 3 দিন আগে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন তাকে বা প্রসিকিউশন টিমের অন্য সদস্যদের পরিবর্তনের কোনো ইঙ্গিত সে সময় তার কাছে ছিল না। সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ শীর্ষ পদে রদবদল করা হয়েছে। রোববার বাংলাদেশ সেনাবাহিনীর সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আদেশ অনুযায়ী সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টিলারি ডক্ট্রিন অ্যান্ড ট্রেনিং সেন্টারের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রপতি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে বিএনপিতে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এক্ষেত্রে মহিলা দলের পাশাপাশি অতীতে ছাত্র দল করা নেত্রীরা বেশ এগিয়ে আছেন। এরই মধ্যে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কাছে প্রোফাইল তৈরি করে দিয়েছেন বিভিন্ন সময় আন্দোলন ত্যাগ স্বীকার করা নেত্রীরা। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে 209টি আসনে জয় পায়। আসন অনুপাতে সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে দলটি পাবে 35টি। তবে দলীয় সূত্রগুলো বলছে নারী আসনের বিষয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি। বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এবার সংরক্ষিত নারী আসনগুলো হবে নবীন প্রবীণের মিশ্রণে। তবে অপেক্ষাকৃত তরুণদের বড় একটা অংশকে দেখা যেতে পারে। পুরনোদের মধ্যে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শিরিন সুলতানা, রেহানা আক্তার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, নীলুফার চৌধুরী সহ রয়েছে বেশ কিছু নাম। তবে সংরক্ষিত আসন থেকে বিএনপির চমক হিসেবে দেখা যেতে পারে সঙ্গীত শিল্পী বেবি নাজনীন ও কনক চাপাকে। সিরাজগঞ্জ থেকে বরেণ্য সঙ্গীত শিল্পী কনক চাপা ও নীলফামারী থেকে বেবি নাজনীন আলোচনায় আছেন। বেবি নাজনীন সংসদে নারী প্রতিনিধিত্ব করার আগ্রহের কথা জানিয়ে গতকাল গণমাধ্যমকে জানান তিনি দৌড়ঝাঁপ করছেন না, তবে যারা এই পদ দাবি করার যোগ্য অবশ্যই তাদের নাম লিখবে। এ বিষয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার গণমাধ্যমকে বলেন, সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নের বিষয়টি ঈদের আগে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী 11টি ও জাতীয় নাগরিক পার্টি 1টি আসন পাবে। অন্য 3টি আসন স্বতন্ত্র প্রার্থী ও নিজস্ব প্রতীকে জয়ী ছোট ছোট দলের মধ্যে বন্টন করা হবে। দলগুলো হলো বাংলাদেশ খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণ অধিকার পরিষদ ও খেলাফত মজলিস। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। জাতীয় নাগরিক পার্টি আরও শক্তি সঞ্চয় করতে যাচ্ছে। পদত্যাগী নেতাদের ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। জুলাই গণ অভ্যুত্থানের ভ্যানগার্ড এই সংগঠনটি ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম শুরু করতে আগামী 26 ফেব্রুয়ারি বিশেষ বৈঠক ডেকেছে। সেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এরই মধ্যে দলটি শীর্ষ নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া 30 প্রার্থীকে নিয়ে বৈঠক করেছে। দলের নির্বাচন পরবর্তী করণীয়, সাংগঠনিক কার্যক্রম এবং পদত্যাগ করা নেতাদের দলে ফিরিয়ে আনা সহ নানা বিষয়ে একাধিক বৈঠক করতে যাচ্ছে এনসিপি। ওই বৈঠকে সাংগঠনিক আলোচনা সহ আগামীতে কি করণীয় এমন একটি রূপরেখা উঠে আসবে।
এ প্রসঙ্গে শনিবার সন্ধ্যায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন যুগান্তরকে বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি আমরা গুরুত্বপূর্ণ সভা ডেকেছি। ওই সভায় বিস্তারিত আলোচনা হবে। নির্বাচন পরবর্তী আলোচনা ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমরা সিদ্ধান্ত নেব আগামীতে কি করব, কি করা উচিত। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন সহ সারা দেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তাদেরই দলে ফেরানোর চেষ্টা করছে এনসিপি। দল থেকে যারা চলে গেছেন তাদের ফিরিয়ে আনা প্রসঙ্গে মনিরা শারমিন বলেন, যারা চলে গেছেন তাদের কারো পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। আমরা একসঙ্গে আন্দোলন করেছি, একসঙ্গে হেঁটেছি, সংগ্রাম করেছি। আমাদের ২৬ ফেব্রুয়ারির সাধারণ সভায় এই বিষয়গুলো উঠে আসবে। আমাদের দরজা খোলা। যারা চলে গেছেন তাদের কি করে ফিরিয়ে আনা যায় এবং আগামী দিনে দল আরও শক্তিশালী কিভাবে করা যায় এ বিষয়ে আলোচনা হবে। সভায় পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আলোচনায় তৃণমূলের দলের সাংগঠনিক দুর্বলতার বিষয়টিও উঠে আসবে। মূলত আমরা এখন সংগঠনে জোর দিতে চাচ্ছি। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক শীর্ষ নেতা বলেন, এখন দলকে আরও শক্তিশালী করতে হবে। যারা চলে গেছেন তারাও আসবেন। নতুন করে দলে আরও নেতাকর্মী যুক্ত হবে। নির্বাচনে এনসিপি সাধারণ মানুষের যে অংশগ্রহণ পেয়েছে তাদের নিয়ে দল আরও এগিয়ে যাবে, শক্তি অর্জন করবে। এরই মধ্যে দলের শীর্ষ নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, দলকে আরও এগিয়ে নিতে যা যা করণীয় তা করা হবে। এবারের নির্বাচনে এনসিপির প্রার্থীদের অনেকেই বিপাকে পড়েছিলেন তৃণমূলে যথাযথ সংগঠন না থাকায়। এখন তৃণমূলে সংগঠন দাঁড় করাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।